কথায় বলে দূর দূরান্তের ইতিহাস সন্ধান করার আগে জানা দরকার আমাদের জন্মস্থানের ইতিহাস, তার আশেপাশের পারিপার্শ্বিক অঞ্চলের ইতিহাস। তাই আজ 15ই আগস্টের দিন আমরা বেরিয়ে পড়লাম আমাদের পাশের শহর শ্রীরামপুরকে আরও একটু ভালোভাবে জানতে, তার ঐতিহাসিক স্থানগুলোকে ঘুরে দেখতে। তাই আসুন আজ আমরা একসাথে ঘুরি বহু প্রাচীন শহর শ্রীরামপুর। শ্রীরামপুর ভ্রমণ পর্বের প্রথমেই আমরা চলে গিয়েছিলাম শ্রীরামপুর রাজবাড়ি। প্রায় 2 শতাব্দী যাবৎ পুরনো এই রাজবাড়ি 1815 খ্রিস্টাব্দ থেকে 1820 খ্রিস্টাব্দের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুনাথ গোস্বামী নির্মাণ করেন। শ্রীরামপুর রাজবাড়ির গঠনশৈলীতে ইউরোপীয় এবং ভারতীয় শিল্পরীতির প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং এই বাড়িটি 2টি ব্লকে বিভক্ত, উত্তর এবং দক্ষিণ, এবং 2টি ভাগে 7 মহলা করে। শোনা যায় রাইটার্স বিল্ডিংয়ের স্থপতি থমাস লিওন তৈরি করেন এই বাড়ির নকশা। এরপর আমরা পৌঁছালাম এই বাড়িরই নাট মন্দিরে। বিখ্যাত এই নাট মন্দিরে বসত বিশাল সঙ্গীতের আসর। শোনা যায় এই নাট মন্দিরেই অ্যান্টনি ফিরিঙ্গি ও ভোলা ময়রার কবিগান হয়েছিল। বাগবাজারের রূপচাঁদ পক্ষীর দলও এসেছিল এই গোসাই বাড়িতে। এটি হলো শ্রীরামপুর রাজবাড়ির দুর্গা দালান। আনুমানিক অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে রামগোবিন্দ গোস্বামী এই বাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু করেন। শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজো বনেদি দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম। দুর্গাপুজোর দশমীর দিনকে বাড়ির এউস্তিরা ইলিশ মাছ, পান্তা ভাত ও পান খেয়ে প্রতিমাকে বরণ করে বিসর্জনে পাঠায়। আমরা এবার চললাম এই পুরনো রাজবাড়ির দোতলায়, কিন্তু ভেতরটা পুরো ঘুরঘুটি অন্ধকার আর কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়ির খটখট শব্দ, এরকম ঘুরঘুটি অন্ধকারের মধ্যে হাঁটতে বেশ থ্রিলিং লাগছিল। কিন্তু কাঠের সিঁড়ি দিয়ে উঠে ওপরে দোতলায় যেতেই কি সুন্দর লাগছে দেখুন, কত লম্বা চওড়া বারান্দা। আর এই বাড়িতেই তো আগে বাস করত কত লোক একসাথে। আজ এই বাড়িতে পড়ে রয়েছে শুধুই নিস্তব্ধতা। বর্তমানে এই বাড়ির একদিক ভাড়া দেওয়া হয় ওয়েডিং ভেন্যু হিসেবে এবং আর একদিকে রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস। শ্রীরামপুর রাজবাড়ি দেখি রাজবাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে শ্রীরামপুর কোর্ট চত্বরে অবস্থিত ড্যানিশ মিউজিয়াম দেখতে আমরা চলে এলাম। পূর্বে এটি ছিল ড্যানিশ গভর্নমেন্ট হাউস, কিন্তু 2022 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় এটি ড্যানিশ মিউজিয়ামে পরিণত হয়। কিন্তু 15ই আগস্ট থাকায় আমাদের দুর্ভাগ্যবশত সেদিনকে মিউজিয়ামটি বন্ধ ছিল। কি করব, তাই আমরা একটি টোটো নিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। চলে এলাম আমার প্রভু শ্রী জগন্নাথ দেবের একটুক্ষণ দর্শন লাভের আশায় শতাব্দী প্রাচীন শ্রীরামপুরের মাহেশে। এটি হলো শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির, যেটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। 1396 খ্রিস্টাব্দে ধ্রুবানন্দ ব্রহ্মচারী ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত শ্রীরামপুরের মাহেশে এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের মধ্যেই করা রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি এবং রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি। শ্রীরামপুর মাহেশে অবস্থিত এই জগন্নাথ মন্দির প্রায় 628 বছরের পুরনো জগন্নাথ মন্দির। আসুন এবার দর্শন করি 628 বছরের পুরনো জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের মন্দির। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আমার প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাকে। আর এই জগন্নাথ দেবের মূর্তি কিন্তু 628 বছরেরই পুরনো মূর্তি। এখানে নবকলেবর করা হলেও শুধুমাত্র মূর্তিকে রং করিয়েই নেওয়া হয়। এরপর আমরা চলে গেলাম প্রভুর রথ দেখতে। কৃষ্ণনারায়ণ বোসের পৃষ্ঠপোষকতায় 1885 খ্রিস্টাব্দে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি প্রায় 20 লাখ টাকা খরচা
করে এই লোহার রথটি নির্মাণ করেন। এরপরের আমাদের গন্তব্য ছিল শ্রীরামপুরের বল্লভপুর ঠাকুরবাড়ি স্ট্রিটে অবস্থিত রাধাবল্লভজিউর মন্দির। রাধাবল্লভের এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কলকাতার পাথুরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক। 1764 খ্রিস্টাব্দে তিনি এই মন্দিরটি নির্মাণ করেন এবং 1837 খ্রিস্টাব্দে তার পুত্র নিমাইচরণ মল্লিক বিগ্রহের নিত্য সেবার ব্যবস্থা করেন। এই মন্দিরটি বাংলার সবচেয়ে বৃহত্তর আটচালা মন্দিরগুলির মধ্যে অন্যতম। 15ই আগস্ট বিকেলবেলা যখন আমরা মন্দির চত্বরে পৌঁছালাম তখন এখানে ঝুলনের মেলা বসেছে। ঝুলনের মেলা থেকে আমি এখানে গপুর জন্যই বেশ কিছু জিনিস কিনলাম গপুর জন্য এই সাদা জামাটা, আর এখানে গপুর পায়ে নুপুর কিনলাম, আর নিলাম গপুর জন্য ওই খেলনাটা, গপু খেলবে বলে। দেখুন গপুর পায়ের নুপুরগুলো কিন্তু খুব সুন্দর, 20 টাকা করে দাম বলছিল, কিন্তু নুপুরগুলোতে ঝুমঝুমি দেওয়া ছিল। গপুর পায়ে পরলে গপুর পাটা বেশ বাজত, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই নুপুরটা আর এই জামাটা কিনলাম। এছাড়াও এখানে ঘাগরা বিক্রি হচ্ছিল, গপুর বিভিন্ন জামা ড্রেস বিক্রি হচ্ছিল। আর এরপর আমরা দেখলাম রাধাকৃষ্ণকে কি সুন্দরভাবে সাজানো হচ্ছে এখানে। জানেন এই মুকুটটা পুরোটা সোনার মুকুট আর গলার হারটা রূপোর। আজ ঝুলনের প্রথম দিনকে রাধা গোবিন্দকে রাজবেশে সজ্জিত করা হয়েছিল। 15ই আগস্ট ছিল ঝুলনের প্রথম দিন। এই ঝুলন চলবে 19শে আগস্ট পর্যন্ত, আর 19শে আগস্ট রয়েছে নাকি বিশেষ আকর্ষণ। এখন রাধা গোবিন্দকে রাজবেশে সজ্জিত করে নৌকা বিহারে নিয়ে যাওয়া হয়েছে, তাই মন্দিরের বাইরে নৌকা সাজিয়ে রাধা গোবিন্দকে সেখানে বসানো রয়েছে। সকল দর্শনার্থী এসছে রাধা গোবিন্দর এই রাজবেশ দেখতে। এরপর রাধা গোবিন্দকে দেখে আমরা চললাম শ্রীরামপুরের শতাব্দী প্রাচীন মিষ্টির দোকানের দিকে। রাধা গোবিন্দের মন্দির থেকে প্রায় 5 মিনিটের হাঁটা পথেই পৌঁছে গেলাম এই মিষ্টির দোকান মহেশচন্দ্র দত্ত, প্রসিদ্ধ সন্দেশ বিক্রেতা এই মিষ্টির দোকানে। প্রায় 200 বছরের পুরনো এই মিষ্টির দোকানে স্বয়ং রাধাবল্লভজিও প্রখ্যাত গুটকে সন্দেশ খেতে এসেছিলেন। যে রাধাবল্লভজিউর মন্দির আমরা দেখে এলাম, সেই রাধাবল্লভজিও এই মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে হাতে পয়সা না থাকায় নিজের হাতের বালাটি রেখে গিয়েছিলেন বন্ধক হিসেবে। পরে সেবাইতে স্বপ্নাদেশ দিয়ে তিনি বলেছিলেন এই দোকানটি থেকে বালাটি যেন তারা নিয়ে আসে। আমরা সেই গুটকে সন্দেশ কিনলাম। আর মহেশচন্দ্র দত্ত ছিল এনাদের পূর্বপুরুষ, তিনি এই দোকানটি নির্মাণ করেন। তার আমলে যেরকম সাজসজ্জা ছিল দোকানে সেরকম সাজসজ্জাই এখনো রয়ে গেছে। গুটকে সন্দেশ ছাড়াও আমরা এই দোকানের বরফি সন্দেশেরও স্বাদ গ্রহণ করলাম। সত্যি অনবদ্য সন্দেশ হিসাবে শ্রীরামপুরের মাহেশ মিষ্টান্ন ভাণ্ডার অসাধারণ। আর ওই হলো একদম বাঁদিকে যে ফটোটা দেখা যাচ্ছে, তিনিই হচ্ছেন মহেশচন্দ্র দত্ত, এনাদের আদি পূর্বপুরুষ। তারপর 5 পুরুষ ধরে এই ব্যবসা এনারা চালিয়ে আসছেন, আর ইনি এখন এই দোকানের বর্তমান পুরুষ। হাতের বালা দিয়েছিল, তারপর পরে স্বপ্ন দিয়ে বলেছিল বালাটা জমা রেখে দিয়েছি, ছাড়িয়ে রাধাবল্লভ ঠাকুর তো, যে ঠাকুরটা আমরা এইমাত্র দেখে এলাম রাধাবল্লভ। হ্যাঁ ঝুলন চলছে, হ্যাঁ ঝুলন হচ্ছে তো, এই মাত্র দেখে এলাম। কি সুন্দর সাজিয়েছে, রাজবেশে সাজিয়েছে, বাইরে ব্যাট করেছে, খুব সুন্দর লাগছে আজকে ঠাকুরকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ, শতাব্দী প্রাচীন এই মিষ্টির দোকান দেখে আমরা এবার রওনা দিচ্ছি শ্রীরামপুর স্টেশনের দিকে। কিন্তু ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, বেলা প্রায় অনেকটাই হয়ে এলো, তাই কিছু খেয়ে নেওয়ার জন্য আমরা এখন চলে এলাম সম্রাট রেস্টুরেন্টে। শ্রীরামপুর স্টেশনের কাছেই এই সম্রাট রেস্টুরেন্টটি আছে, আপনারা এখানে এলে সম্রাট রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারেন। আর এখানের অ্যাম্বিয়েন্সটাও সত্যি ভীষণ সুন্দর। 15ই আগস্টের একটা সন্ধেবেলা এখানে খাবার খাওয়া যেতেই পারে। আমরা খাবার অর্ডার দিচ্ছি, আর ভিডিওটা তাহলে আজকে
আজকে এখানেই শেষ করি। কেমন লাগলো আমাদের আজকে শ্রীরামপুর ভ্রমণ তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।